ডান্ডা মেরে ঠান্ডা করার পদ্ধতি সম্ভবত কাজ করছে। ডুবে যাওয়ার ভয়ে যে ব্যক্তি কখনো সাঁতার শিখতে নামে না, সে কখনোই সাঁতার শিখতেই পারে না। ৭৫ বছরের ইতিহাসে নতুন মাত্রা যোগ হতে যাচ্ছে। ইয়েস, তিনি আমাদের প্রোটেকশন দিতে পারেন। আলহামদুলিল্লাহ ২ বছর ধরে আমরা যে প্রস্তুতি নিয়েছি সেই প্রস্তুতি এবার টের পাবে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। বিরাট সুখবর দিলেন প্রফেসর ইউনূস। কম চুটে বিড়াল নাকি গাছে উঠে না, বিড়ালকে ভালোভাবে চুট দিলে পালিয়ে গাছে ওঠে। ওই বিড়াল হলো ১৯৪৭ সালের পর থেকে এখন পর্যন্ত এমন ঘটনা আর ইতিহাসে অতীতে ঘটেনি। পৃথিবীর কোনো দেশেই ঘটেছে বলে আমার মনে হয় না। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার একটা মনস্তাত্ত্বিক গেম খেলছে। কয়েকদিন আগে পলক দেখলেন না, জয় বাংলা জয় বাংলা ধরে চিৎকার পারলো, এই কয়েকদিন আগে। আজকে কি করছে জানেন? সে মুখ খুলা দিছে, মুখ খুলা জয়কে ফাঁসাই দিছে, সজীব ওয়াজেদ জয়কে ফাঁসাইছে। এখন এই পলক বলতেছে সজীব ওয়াজেদ জয় এই ইন্টারনেট বন্ধ করছে। ব্যাপারটা বুঝছেন? দেখেন, তার বসের ফাঁসাই দিল। চাচা আপনার জান বাঁচা। আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। কতটা ঘটনা ভারতের বিপক্ষে গেছে এবং ভারত কেন চিন্তিত এই বিষয়গুলো নিয়ে। শেখ হাসিনার রায়, বিডিআর মেসাকারের রায়, তারপরে হলো আপনার আরেকটা কোনটা মানে টিউলিপ সিটি থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে রায় আসছে ভারতের বিপক্ষে যাচ্ছে, অর্থাৎ কোন মেকানিজমে ভারতের মানে পক্ষে যাচ্ছে না। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। অবসান ঘটিয়ে শেখ হাসিনা, আওয়ামী লীগ, কামাল, টিউলিপ, জয়, রেহানা সবার বিরুদ্ধে ডক্টর ইউনূস অভাবনীয় ঘটনা ঘটিয়ে দিচ্ছে। দর্শক দেখেন, হাসিনা যা পারেনি সবকিছু ইউনূস পাচ্ছেন। হাসিনা বিএনপিকে, তারেক রহমানকে অনেক ভয় দেখিয়েছে, কিন্তু তাদেরকে ধরে আনতে পারেনি। তারেক রহমান জানতেন যে যতই রায়টা হোক ওতে আমার কিছুই হবে না। তিনি ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে বসেছিলেন যে তাকে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও হাসিনা ধরে নিতে পারবে না। এবং শেখ মুজিবের খুনি যারা বিপ্লবী কানাডা এবং যুক্তরাষ্ট্রে আছেন তারাও জানতো যে কোনোদিন হাসিনা ধরে নিতে পারবে না, এটা ফাও কথা। কিন্তু ইউনূস কি করেছেন দেখেন। ইউনূস হাসিনা, কামাল, আওয়ামী গং ভারতে তাদের সবচেয়ে পছন্দের জায়গায় আছে। মায়ের পেটে যেরকম সন্তান নিরাপদ, আল্লাহ নিরাপদ রাখেন, খাওয়া দাওয়া কোনো কিছুর চিন্তা নাই, ডিমের মধ্যে যেরকম কুসুম নিরাপদ, এর চাইতেও বেশি নিরাপদ ভারতে আওয়ামী লীগ, হাসিনা, কামাল। কিন্তু ইউনূস এমন মাল, এখন ভারত ছেড়ে পালাচ্ছে হাসিনা, ভারত ছেড়ে পালাচ্ছে কামাল। হ্যাঁ, কামাল একটা শুরু, কারণ কামালকে নিয়ে প্রথমে নড়াচড়া দিচ্ছে ইউনূস। খবর, ভারত ছেড়ে এবার নিরাপদ আশ্রয়ের খোঁজে কামাল। কোনোদিন কেউ কল্পনা করেছেন যে ভারতে যাওয়ার পর যে ভারত হাসিনা আওয়ামী গংকে আশ্রয় দিয়েছে এবং বর্ডার খুলে দিয়েছে, নিয়ম অনুযায়ী যদি কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে তার জেল হবে, তার গ্রেপ্তার করবে। কিন্তু আওয়ামী লীগের সব নেতারা ইমিগ্রেশন ছাড়া বর্ডার ক্রস করে অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, আর ভারত তাদের নিজেদের ভিতরকার আইন লঙ্ঘন করে সবাইকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছে। ১৯৭১ সালের মতো কিসের বর্ডার খুলে দাও, সবাইকে অ্যাসাইলাম দিয়ে রিফিউজি স্ট্যাটাস দিয়ে দিই, সেরকম। এত নিরাপদ আশ্রয় থেকেও ইউনূসের সাথে পারলেন না। এখন কামাল ভারত ছেড়ে কোথায় যাবেন এবং ভারতে কোন জায়গায় আছেন গা ঢাকা দিয়েছেন, বাসা এক জায়গা থেকে এক জায়গায় চেঞ্জ করেন। এর মানে ভারতে থেকেও শান্তি নেই। এটা কামালের ক্ষেত্রে শুরু, কিন্তু হাসিনার ক্ষেত্রে শুরু হয়ে যাবে। দেখবেন হাসিনা, আমি তো আগে বলেছি, হাসিনা এখন থার্ড কোন কান্ট্রিতে যাওয়ার চেষ্টা করছে, যার সাথে বাংলাদেশের কোনো এক্সট্রাডিশন ট্রিটি নেই বা ফিরিয়ে আনা সম্ভব নয়। পূর্ব তিমুর, ইউরোপের দেশে আশ্রয় নেই। কামাল চাচ্ছে মৃত্যুদণ্ড নাই এমন কোনো দেশে যেতে, কিন্তু ওটা ইউরোপের দেশে, সেসব দেশে তাকে যেতে দিবে না। ভারত এখন পালাতক এক প্রকার। চিন্তা করছেন যে আওয়ামী লীগ নেতা এখন ভারতে গা ঢাকা দিবে। বিডিআর হত্যাকাণ্ডের বা ওই সেনা হত্যাকাণ্ডের পিলখানা ট্র্যাজেডির রিপোর্ট প্রকাশ, এতে ভারত ধরা খেয়েছে, ভারতের সম্পৃক্ততা। ওইটা নিয়ে এখন ইউনূস ট্রেড আপ করতে পারবে মোদির সাথে, যে ওইটা কি নাড়াচাড়া দিব, আরো আন্তর্জাতিক অঙ্গনে ফাঁস করে দিব যে তোমরা বাংলাদেশের সেনাবাহিনীকে হত্যা করেছো, তাহলে কেমন বেকায়দায় পড়বা। এবং বাংলাদেশের গুমের সাথে আন্তঃরাষ্ট্রীয় গুমে তোমরা জড়িত, সালাউদ্দিন গুমকিস, সুখরঞ্জন বালি গুমকিস, এই তিনটে ঘটনা, সুখরঞ্জন বালি, সালাউদ্দিন আর পিলখানা ট্র্যাজেডি, তিন ঘটনায় পুরো ভারতকে ইউনূস নাস্তানুবোধ করতে পারে এবং তিন ঘটনাকে পুঁজি করে হাসিনা কামালকে ফেরত আনতে পারে। মোদি বাধ্য হতে পারে বাঁচার জন্য, যে ঠিক আছে ওকে ফেরত দিলাম, কামালকে ফেরত দিয়ে দিতে পারে। এই ভয় কামাল এখন গা ঢাকা দিয়েছে। কিভাবে ভারত ছাড়বে সেই চিন্তা আছে। ইউনূস কি পারে দেখেছেন। টিউলিপের এমপিত্ব চলে যায়, যুক্তরাজ্যের নাগরিক কেমন বেকায়দায় পড়েছে, এখন ওই দেশে মুখ দেখাতে পারে না। শেখ রেহানা পুতুল ওরা পালাতক এক প্রকার। পৃথিবীর কোথাও হাসিনা ঘনিষ্ঠরা প্রকাশ্যে চলাফেরা করতে পারছে না, চোরের মতো, পালাতকের মতো। জয়কে কেউ দেখেন, ভার্জিনিয়া বলেন, ওয়াশিংটন বলেন, নিউ ইয়র্কে তো ভুলেও আসবে না, মাইক খাবে নিউ ইয়র্কে আসলে। জ্যাকসন হাইট এইসব জায়গায় আসলে জনগণ পিটাবে, যাতে পুলিশ ধরে যে ওরা আগে মারি তারপরে জেল খাটলে। আদালত অবমাননার ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে চিফ প্রসিকিউশন তাজুল ইসলামের ধমক খেলেন জেডাই খান পান্না এবং বিএনপি নেতা ফজলুর রহমান। কিশোরগঞ্জ ৪ আসন থেকে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী তিনি ৫ আগস্টের পর থেকেই এই জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করার এবং তাকে অস্বীকার করার নানা রকম কসরত তিনি করে যাচ্ছেন। এরপরে তিনি শুরু করলেন শেখ হাসিনার যে আদালতে বিচার হচ্ছে এই বিচার প্রক্রিয়া নিয়ে তিনি বারবার প্রশ্ন তোলা শুরু করলেন, বাজে মন্তব্য, বিস্ফোরক মন্তব্য করা শুরু করলেন। চ্যানেল 24 এর একটি টকশোতে উপস্থিত হয়ে 49 মিনিট তিনি বক্তব্য দেন। সেখানে তিনি একেবারে পরিষ্কার করে যে এই আদালত মানি না, এই আদালতের শেখ হাসিনার বিচার করার কোনো এখতিয়ার নাই, ইত্যাদি ইত্যাদি, এক কথায় পুরো আদালত অবমাননা। পরে এই বিষয়টি আদালতের দৃষ্টিগোচর হলে
ফজলুর রহমানকে আদালতে ডেকে পাঠানো হয়, তাকে শোকজ করা হয়। অপরাধ ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে ওই দিন শুনানি শেষে তাকে সশরীরে হাজির হতে বলা হয় এবং সাথে তার যে উকালতির সার্টিফিকেট, তার যে সনদ, একাডেমিক সনদ, এগুলোও সাথে নিয়ে যেতে বলা হয়। 8 তারিখে যাওয়ার কথা ছিল, তার আগেই আজকে এই ভিডিও যখন করছি অর্থাৎ 3 তারিখে সেখানে তিনি উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি লিখিতভাবে ক্ষমা প্রার্থনা করেছেন যে আমি যা বলেছি ভুল বলেছি, আমি ভুলভাবে মনের ভুলে ইত্যাদি ইত্যাদি বলে তিনি নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। অবশ্য এই ব্যাপারে শুনানির দিন আবার আগামী 8 তারিখ ধার্য করা হয়েছে। এরই ভিতরে যে মজার একটি ঘটনা ঘটেছে, যেটাই খান পান্না, আপনারা জানেন যে 5 আগস্টের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকেই তিনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা ব্যাপক তৎপরতা শুরু করেছিলেন। পরে ইলিয়াস হুসাইন ওই যে তার একটা উলঙ্গ ছবি ফাঁস করে দিলেন এবং তার যে চক্রান্ত ওইটা যখন ফাঁস করে দিলেন, এরপরে তিনি কিছুটা থেমেছিলেন। এরপরে হঠাৎ করে দেখলাম যে তিনি শেখ হাসিনার আইনজীবী হওয়ার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন। এমন সময় ইচ্ছা ব্যক্ত করেছেন যখন আইনজীবী নিয়োগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রাথমিক অবস্থায় কিন্তু প্রথমে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, তখন কিন্তু তিনি জান নাই, কিছু বলেন নাই। যখন একজনকে নিয়োগ দেওয়া হয়ে গেছে তখন তিনি বলছেন আমি শেখ হাসিনার আইনজীবী হতে চাই। এটি মূলত তার শয়তানি। তিনি ওই আদালতকে বিতর্কিত করার জন্য মূলত তিনি বলেছিলেন। পরে আদালত বললেন যে এখন তো সময় পার হয়ে গেছে, ঠিক আছে, আমরা পরবর্তীতে যখন আবার সুযোগ হবে তখন আপনাকে ডাকবো। এরপরে এই যে কিছুদিন আগে আবার তিনি তাকে ডেকে এনে শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করলেন। আজকে তার যে শুনানি, এই শুনানির দিনে তিনি নাই, উপস্থিত নাই। আদালত সাথে সাথে বললেন যে তাকে ডাকুন, ফোন করুন, দেখুন তিনি কোথায় আছেন, তিনি কেন আসলেন না, এটি তো আদালত অবমাননার শামিল। এরপরে ডেপুটি রেজিস্ট্রারকে পাঠিয়ে দিয়ে তাকে ঢাকায় আনালেন। পাশেই ছিলেন, ঢাকায় আনালেন। তিনি হুইল চেয়ারে এসে কিছু বলতে যাচ্ছিলেন। আদালত তাকে জিজ্ঞেস করলেন যে আপনি কেন আসলেন না, আপনারা আসবেন না, আপনার আসামি আসবে না, আপনি আসবেন না, অথচ আদালত নিয়ে আপনারা মন্তব্য করবেন, বিচার প্রক্রিয়া নিয়ে আপনারা মন্তব্য করবেন, আদালতের বৈধতা নিয়ে আপনারা প্রশ্ন তুলবেন, আপনি কি এর কি রাজনৈতিক বক্তব্য পেয়েছেন যে যা খুশি তাই বলবেন, ইত্যাদি আরো বেশ কিছু কথা তাকে শোনানোর পরে তিনি আরো কিছু বলতে যাচ্ছিলেন, বলতে উদ্যত হয়েছেন। ঠিক সেই সময় চিফ প্রসিকিউটর তাকে দিয়েছে একেবারে ধমক একখান, মিস্টার পান্না, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি এটি রাজনৈতিক মঞ্চ নয় যেখানে যা খুশি তাই বলবেন। এরপর তিনি বলেন যে আমি যা খুশি তাই আর কি বললাম। সাথে সাথে আদালত ট্রাইব্যুনাল তাকে বলেন যেন আপনি আপনার ইচ্ছা মতো বক্তব্য দিতে পারবেন না, আপনার বিচার নিয়ে আপনি কথা বলতে পারেন, সেই অধিকার আপনার আছে, কিন্তু একটা ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে আপনি প্রশ্ন তুলবেন এটি বলার কোনো এখতিয়ার আপনার নাই, কারণ এটি আইন দ্বারা সিদ্ধ একটি বিচার প্রক্রিয়া। এই আদালত 1973 সালের আইন অনুযায়ী 1971 সাল এবং তার আগে পরের যে কোনো মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারবে। এরপর তো যেটাই খান পান্না তিনি চুপসে গেলেন, ধমকে চুপসে যাওয়ার পরে তিনি আদালতের কাছে করজোরে ক্ষমা ভিক্ষা করলেন এবং তিনি বললেন আমি আর শেখ হাসিনার আইনজীবী থাকতে চাই না, কারণ আমি যার আইনজীবী হয়েছি সেই লোকগুলো, তার পক্ষের লোকগুলো, তার অনুসারীরা আমার উপরে আক্রমণ করছে, সুতরাং আমি আর এখানে থাকতে চাই না। এরপর আদালত তাকে তিরস্কার করলেন, একটু আদালতের ভাষায় আর কি, আপনারা এখানে বোকাঝোকা করলেন, আদালতের ভাষায় করে তাকে ছেড়ে দিলেন। এবং এর আগে যে মামলায় তার ফাঁসি হয়েছে, ওই মামলায় যিনি রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন তাকে নতুন করে আবার এই মামলায় শেখ হাসিনার আইনজীবী নিযুক্ত করা হয়েছে। এই হলো সার্বিক পরিস্থিতি। এই লোকগুলো, আপনারা বাংলাদেশের জনগণের একটি দায়িত্ব আছে, এই লোকগুলোকে আপনাদের চিনে রাখা। এরা সেই লোক যারা শেখ হাসিনাকে বাংলাদেশ ভারতের হাতে তুলে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে, সর্বপ্রকার সহযোগিতা করেছে। সে এদের সহযোগিতা নিয়েই শেখ হাসিনা এই দেশকে ভারতের হাতে তুলে দিয়েছিল, আর ভারত আমাদের এই দেশটাকে তার ইচ্ছা মতো ব্যবহার করেছে 15 বছর। এবং তার বিরাট ইচ্ছা ছিল যে এই দেশটাকে ভারতের একটি কলোনি, আর যদি এই 5টা বছর, এই যে 24 সালে যে নির্বাচন হলো, এই নির্বাচনে যদি আগামী নির্বাচন পর্যন্ত টিকে থাকতে পারতেন শেখ হাসিনা, তাহলে এই 5 বছরে ব্যাস কেল্লাফতে। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার নিয়োজিত তথাকথিত অপরাধীদের প্রধান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবার নিজের রশিতেই পেঁচিয়ে গেলেন, নিজের রশিতে পা পেঁচিয়ে এবার হুমড়ি খেয়ে পড়লেন। এই ওয়াকারুজ্জামান, মনে আছে আপনাদের নিশ্চয়ই, যখন বিডিআর মেসাকার নিয়ে তদন্ত কমিশনের উদ্যোগ নিয়েছিলেন ডক্টর ইউনূস সরকার, তখন লেফটেন্যান্ট জাহাঙ্গীর, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি আলম ও ফজলুর রহমানকে নিয়ে একটি তদন্ত কমিশন গঠনের উদ্যোগ নেন। এর 3 দিন পর ওয়াকারুজ্জামান কঠিন একটি বক্তব্য দেয়, নো ইফ বাট, বিডিআর সেনা হত্যা বিডিআর সদস্যরাই করেছে, কোনো যদি কিন্তু নেই, ফুল স্টপ, এই বিষয়ে তিনি আর কোনো কথা বলবেন না। কিন্তু তার মাথা পড়তে পড়তে ধোঁয়াসাপের মতো পায়ের নিচে পড়েছে। সেই বিডিআর মেসাকার কমিশনে নিজে গিয়ে জবানবন্দি দিয়েছেন, কারণ বিডিআর মেসাকারের দিনে তাকে টহল দিতে দেখা গিয়েছে। সেই টহলরত অবস্থায় সে কি করেছিল, তার উদ্যোগ কি ছিল, তার প্রতি তার ঊর্ধ্বতনের কি নির্দেশ ছিল, এবং সেনা সদস্যদেরকে রক্ষায় তিনি কি ভূমিকা রেখেছেন, উশৃঙ্খল বিডিআর অথবা অনুপ্রবেশকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে তিনি কি পদক্ষেপ নিয়েছিলেন, কি কারণে, কার নির্দেশে তিনি সেখানে টহল দিচ্ছিলেন, টহল দেওয়ার পরেও কেন তিনি বিপদগ্রস্ত সেনা কর্মকর্তাদেরকে এবং তার পরিবারের সদস্যদেরকে, নারীদেরকে, শিশুদেরকে রক্ষার জন্য এগিয়ে আসে নাই। এই প্রশ্নগুলো অত্যন্ত স্বাভাবিক। একজন সেনা কর্মকর্তা, ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা পোশাক পরে ঘুরে বেড়াবেন, তার সামনে শিশুদেরকে হত্যা করা হবে, নারীদেরকে ধর্ষণ করা হবে, পুড়িয়ে মারা হবে, গলা কেটে ফেলা হবে, গ্রেনেড বিস্ফোরণ করা হবে, এলএমজি চালানো হবে অন্যায়ভাবে সৈনিকদের দ্বারা, দুষ্কৃতকারীদের দ্বারা, পার্শ্ববর্তী দেশের ভারতের অনুপ্রবেশকারীদের দ্বারা। তিনি কোন, সেখানে তার ভূমিকা কি, এই জিনিসটা তো মানুষের প্রশ্ন জায়গা খুব স্বাভাবিক। মানুষের পালসকে ধারণ করে আলম ও ফজলুর রহমানের কমিশন তাকে ডেকেছে, ওয়াকারুজ্জামান সেই কমিশনে যেতে বাধ্য হয়েছে। এখন ব্যাপারটা কেমন দেখেন, সেদিন মেজর কর্নেল ব্রিগেডিয়ার শাকিল, বিডিআরের প্রধান ছিলেন, তার ছেলে বক্তব্য দিয়েছে, তারপরে আপনার লেফটেন্যান্ট জাকিউলের মেয়ে মুনা বক্তব্য দিয়েছে। তারা সরাসরি একটি দিকে ইঙ্গিত করেছে, খুনি হাসিনা, ভারত, মইনিউ, ওয়াকার, এরা সবাই এই বিচার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল। এরা পরিবারে পরিবারে গিয়ে বাধা সৃষ্টি করেছে,
শহীদ সেনা অফিসারদের স্ত্রীদেরকে ভয় দেখিয়েছে, নানান রকম ভয় দেখিয়েছে, সন্তানদের অনিরাপত্তার কথা তুলে ধরেছে, সন্তানদের জীবনে চাকরি হবে না সেই ভয় দেখিয়েছে, অর্থনৈতিক সংকটের ভয় দেখিয়েছে, আত্মীয় স্বজনকে ক্ষতি করার ভয় দেখিয়েছে, পথে ঘাটে ক্ষতি করার ভয় দেখিয়েছে, নানান রকম ভয় দেখিয়েছে এই ওয়াকারুজ্জামান। সবচাইতে বেশি ভয় দেখিয়েছে ওয়াকারুজ্জামান, অর্থাৎ ওয়াকারুজ্জামান গং, মানে হাসিনার দোসরেরা। কেন ভয় দেখিয়েছে? কারণ এখানে যদি বিচার প্রক্রিয়া এগিয়ে যায়, আবার যদি পুনঃতদন্ত হয়, তাহলে ধরা খাবে কে? ওয়াকারেরা ধরা খাবে। নতুন আলোচনা বাজারে চলে আসছে। কেন? সরকার থেকে বলা হয়েছে যে এভার কেয়ার হসপিটালের পাশের 2টা গ্রাউন্ডে হেলিকপ্টার নামানো হবে এবং হেলিকপ্টার উঠানো হবে। কি কারণে উঠানো হবে, কি কারণে নামানো হবে সেটা কিন্তু সরকার ক্লিয়ার করেনি। এটা মহড়া চলবে, এটা নিয়ে জনগণকে বিভ্রান্ত হতে বারণ করেছে। কেন এই প্রজ্ঞাপনটা দেওয়া হলো? প্রজ্ঞাপনটা দেওয়া হলো হঠাৎ যখন একটি মাঠে, এলাকার মাঠে হেলিকপ্টার নামবে এবং উড্ডয়ন করবে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা কৌতূহল হবে। তখন আমাদের ভার্চুয়াল মিডিয়া, আমরা সবসময় বলি স্বাধীন, যে যার মতো করে মনের মাধুরী নিয়ে গল্প বানাবে, এই সমস্ত গল্প যেন ক্রিয়েট করতে না পারে, এই জন্য সরকার আগে থেকেই সাবধান করে দিয়েছে এবং মানুষকে বলেছে যে তোমরা কেউ ভীত সন্ত্রস্ত হবে না, এখানে আমরা একটা প্র্যাকটিস করছি। এখন এটা নিয়ে আলোচনা, এটা মাননীয় প্রধান উপদেষ্টার যে ফেসবুক পেজ আছে ওখানে জানানো হয়েছে, ওখানে গিয়ে দেখেন কমেন্টের বাহার, হাইরে স্বাধীনতা, কিসব কথাবার্তা সেখানে বলা হচ্ছে। যদি আপনি পড়েন, আপনি নিজেই বুঝতে পারবেন না আপনি পৃথিবীর কোন প্রান্তে, কোন সভ্য দেশে বাস করেন। এমন এমন কমেন্ট করা হচ্ছে। কেউ লিখছে ওখান থেকে খালেদা জিয়ার লাশ তুলে নিয়ে যাওয়া হবে, মানুষের সামনে দেওয়া হবে না। আবার কেউ লিখছেন যে না 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 না, এখানে তারেক রহমান আসতেছে 48 ঘন্টার জন্য, উনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে নাইমা সড়ক পথে আসবে না, সড়ক পথে যদি আসে, যদি রাস্তা অল্প, তাহলে মানুষের লক্ষ কোটি মানুষের ভিড় হবে। তার জন্য সরকার ব্যবস্থা করে রাখতেছে যে এয়ারপোর্টের নাম্বার পর তারেক রহমানকে সেই হেলিকপ্টারটা নিয়ে আসবে, আইনে এবার কেয়ারে এই মাঠে নামাবে, এখান থেকে তারেক রহমান তার আম্মাকে দেখবে এবং 48 ঘন্টা পর উনি চলে যাবেন। চিন্তা করছেন? তারেক রহমান দেশে আসবে 48 ঘন্টার জন্য। আরে মূর্খের দল, তারেক রহমান যদি দেশে 48 ঘন্টার জন্য আসতে পারে, তাহলে 48 মাসের জন্য আসতে পারে। কেন উনি 48 ঘন্টার জন্য আসবে না? এই ধরনের কোনো সিস্টেম তো ইউরোপ আমেরিকাতে আছে বলে আমার জানা নাই, যে একটা পলিটিক্যাল জায়গামিকে তার দেশে যাইবার জন্য 48 ঘন্টার পারমিশন দিবে। এটা কোনো নিয়মই নাই। কারণ উনি বেরোবার সময় ব্রিটিশ গভর্নমেন্ট তাকে জিজ্ঞাসা করবে না তুমি কোথায় যাচ্ছ। উনি ঢোকার সময় দেখবে তুমি কোথায় গিয়েছিলে, কিভাবে গিয়েছিলে, কি কারণে গিয়েছিলে, তুমি আর ঢুকতে পারবে না। যেহেতু তুমি বাংলাদেশে তোমার জীবনের নিরাপত্তা নাই বলে তুমি আমাদের এখানে আশ্রয় প্রার্থনা করেছো, তুমি যেহেতু বাংলাদেশ থেকে ঘুরে এসছো, সেটা 48 ঘন্টার জন্য হোক আর 8 ঘন্টার জন্য হোক, সরি, তোমার দেশে কোনো নিরাপত্তা, কোনো এখন ঝামেলা নেই, তুমি পুরো নিরাপত্তা সুরক্ষিত তোমার দেশে, তুমি 48 ঘন্টা থেকে এসছো, যাও ওখানে চলে যাও, তোমাকে আমরা ঢুকতে দিলাম না। এটা নিয়ম। তো আপনারা কেন গল্প বানাচ্ছেন যে তারেক রহমান 48 ঘন্টার জন্য আসবে বলে ওইখানে মানুষজনের জন্য ভিড় না হয় তার জন্য হেলিপ্যাডে বা মাঠে হেলিকপ্টার ল্যান্ড করাবে এবং ফ্লাই করাবে? কেন এগুলো বলে লাভ কি? আসলে আমি আগে একটা ভিডিওতে বলেছি আমরা এত স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা কেউ প্রপার ওয়েতে কাজে লাগাতে পারছি না। যে যার মতো কথা বলছি, একজন প্রধান উপদেষ্টার ফেসবুক স্ট্যাটাসে গিয়ে এইভাবে যদি কেউ মন্তব্য করে এবং অনেকে গালাগালিও করছেন, এটা যদি আগের সরকার হতো আপনারা পারতেন? কার ফেসবুককে ব্যবহার করে, সেটা বট বাহিনী হোক আর ফ্রন্ট বাহিনী হোক, ধরে তিনি আয়না করে ঢুকাই দিত। দেখতে পেলেন বিস্তারিত। এ সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারের মতো এখানেই বিদায় নিচ্ছি, শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।